আর বলো না, তোমাদের আর কি বলবো, আজকে খানিকটা ঘট কেলেঙ্কারির সম্মুখীন হয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। গরমটা যখন খুব বেশি থাকে তখন সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার বিছানার চাদরটা পাল্টে ফেলি। বিছানাটা হচ্ছে একটা শান্তির জায়গা, সেই জায়গাটা যদি গোছানো পরিষ্কার না থাকে তাহলে বড্ড সমস্যা। বিছানার চাদরটা ঝটপট পাল্টে ফেললাম, আর ওদিকে বালিশের ওয়ারগুলোতে ওয়ার পরানোই ছিল, কিছুদিন আগেই পরিয়েছিলাম, তাই ওগুলো আর চেঞ্জ করলাম না। 2 দিন পর যখন আবার চাদরটা পাল্টাবো তখন তার সাথে বালিশের ওয়ারগুলো আবারও পাল্টে নেব। একটা নেশা আমার আগাগোড়াই আছে জানো তো, ঘটে টাকা জমানোর নেশা। ছোটবেলায় যখনই কেউ হাতে টাকা দিত তখনই সেটা নিয়ে ঘটে পুঁততাম, সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। আমার ঘট ভেঙে পয়সা বার করা দেখে মেয়েরও মনে পড়ে গেল, মা আমিও কিছু পয়সা জমিয়েছি না। টাকা পয়সাগুলো 3 জনে মিলে যখন গুনতে বসেছি অমনি দেখা দিল তখনও পর্যন্ত আমি নিজেও জানি না সন্দীপ চোখে ঠিক কি দেখেছে। তারপর উকি মারতেই দেখছি একটা বড় মোটাসোটা বিছে খাটের তলায় হুড়হুড় করে ঢুকছে। আসলে বিছেটা এমন ভাবে নাকি যাচ্ছিল যে মাম্মামের গায়ের ওপর দিয়ে কিংবা পায়ের তলা দিয়েই যেত। সন্দীপ আগে ভাগে দেখতে পেয়ে মাম্মামকে টান দিয়ে সরিয়ে নিয়েছে, যার জন্য বিপদটা খানিকটা হলেও আটকানো গেছে। কিন্তু কি বলতো, ভয়ের হচ্ছে এখন যে খাটের তলায় ঢুকেছে, এবার জাজিম তোষক সব কিছু তুলে তুলে দেখছি যে ঠিক কোথায় আছে। আর জিনিসটা এমনই ছোটখাটো জিনিস নয় যে চোখে পড়বে না, বেশ বড় সড়ো বিছে। আর এরা তো ফাঁক ফোকর পেলে সেখানেই ঢুকে যায়, সমস্যাটা ঠিক সেইখানেই। সবকিছুই উঠিয়ে দেখলাম কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। রান্নাঘরে রান্না করতে এসেছি ঠিক কথাই, কিন্তু কাটছে সময়টা মারাত্মক টেনশনে। দেখো, একটা ঘটে পয়সা জমানোর থেকেও বেশি আনন্দের যখন ঘরটা ভেঙে পয়সাটা বার করে পয়সাটা গুনবো ঠিক কতটুকু পয়সা জমাতে পেরে। সেটা যত সামান্যই হোক আনন্দটা অনেকটা বড় হয়। কিন্তু কি করব, সেই আনন্দটা আজকে মন থেকে কোনোভাবেই আসছে না। আর ভয় হচ্ছে মাম্মামকে নিয়ে, ঘরের মধ্যে ঘোরে ফেরে বিছানায় একা শুয়ে থাকে, ঘুমায় দুপুরবেলা, কখন কি কোথা থেকে উঠে পড়বে সেইটাই ভয় লাগছে বেশি। দাঁড়াও একজনকে দেখাই, ইনি হচ্ছেন আমাদের বাড়ির নাম করা ভিআইপি পাখি। জানো তো ভিআইপি পাখি বলছি কেন? ভিআইপি পাখি বলছি এই কারণেই, কারণ উনি খাবার দিলে কখনো খান না। উনি ঢাকা খাবার ঢাকনা সরিয়ে খেতে খুব বেশি পছন্দ করেন, না দেখলে যেটা বিশ্বাস করানো যাবে না। ইনি আবার একা আসেন না, সাঙ্গপাঙ্গও থাকে এনার সাথে। মা এদিকে পূর্ণ জিনিসপত্র টাঙ্কে ঢোকাবে বা বার করবে, কিছু একটা করবে, কি করে করবে তার আর উপায় নেই। আমার মেয়ে সেটার উপর উঠে নৃত্য শুরু করেছে, আর আমি এখন যাচ্ছি হলো একটু আমার মায়ের কাছে। কি কারণে যাচ্ছি সেটা বলবো না, সেটা আগে দেখো তারপর বলবো। আমার মাই বলো বা শাশুড়ি মাই বলো, আজীবন শাড়ি পরে আসছে, কিন্তু কোথাও বেরোনোর সময় বলবে যে শাড়িটা পরিয়ে দে না, একটু ভালো হয়। তেমনি মাথার এই কালারটা, এই কারণেই ঠিক মার কাছে আসা। মাথার সামনের চুলগুলো মা ঠিকঠাক কালার করলেও পেছনের চুলগুলো খুব একটা ভালো কালার করতে পারে না, যদিও এটা স্বাভাবিক। তাই আমি বলেছিলাম যে তুমি এরপর যেদিন কালার করবে তুমি আমাকে ডাকবে, আমি এসে কালার করে দিয়ে যাব। দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমার মায়ের চুলের গোছ কিন্তু এখনো বেশ ভালো, আমার থেকে তো হাজারো গুণ বেশি বলবো। আমরা এত কিছু করার পরেও যেখানে চুল পড়া আটকাতে পারছি না, সেইখানে আমার মায়ের মাথায় এখনো এক রাস চুল। এই কারণে একটু মাকে হিংসে করি বলতে পারো। চুলে কালার করতে গিয়ে আমার হাতেও একটু কালার লেগে গেছে, কি জানি সাবান টাবান দিলে উঠবে তো। আসলে এইসব কালার তো আবার চট করে উঠতেও চায় না। বাড়ি এসে লেগে পড়েছি আবারও ঘর পরিষ্কার করার কাজে। বিছেটা যে আদৌ কোথায় লুকিয়ে আছে, ঘরে আছে না বেরিয়ে গেছে জানি না, তবে এই ফাঁকে একটা কাজ হলো, ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। ঘরটা বলতে খাটের তলাটা আর কি। মাম্মাম কিন্তু আর এই ঘরে পা দিচ্ছে না ওই বিছেটা দেখার পর থেকে। ওর ধারণা বিছেটা এখনো মা এই ঘরেই আছে। তুমি আগে বের করো। টেনশন আমারও হচ্ছে, তার জন্যই তোষক থেকে আরম্ভ করে ঘরের কোনা কোনা কোনো কোনাই ছাড়ি। তবে এত কিছুর মাঝে আমি এখনো আমার জমানো পয়সাগুলোকে গুনে উঠতে পারিনি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আমি ঘরটা মুছছি সেই জায়গাটা হলো আমার মাম্মামের রান্নাঘর। স্কুল থেকে এসেই আমার মেয়ে লেগে পড়ে তার এই রান্নাঘরে। বাড়ির কে কি খাবে সেটা নিয়ে তার বড্ড চিন্তা। ঘরদোর মুছে বাইরে বেরোতে না বেরোতেই মাথায় আকাশ ভেঙে পড়লো। মাম্মামের স্কুল ছুটির টাইম হয়ে গেছে, ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। সেটা মাথায় রেখে আমি একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছছি। আর এখন তো কোনো ঠিক নেই, এখন রোদ আবার তখনই বৃষ্টি। আর ঠিক হলোও তাই, রোদ ঝলমলা আকাশ হঠাৎ করে কখন যে মেঘলা হয়ে গেল বুঝতেও পারলাম না। দেখো কাণ্ড, এই ভিজে ভিজেই মনে হচ্ছে এখন মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। চলো বেরিয়ে পড়ি, বৃষ্টিটা নাবার আগেই যদি বাড়ি ফিরে আসতে পারি তবে তো ভালোই হয়।
রেনকোট পরে বৃষ্টিতে ভেজার সুযোগ, সেটা কি আর হাতছাড়া করা যায়? কিছুতেই কথা শুনবে না, কিছুতেই হাত ধরবে না। দেখো না, ছাতার তলায় নিয়ে এসছি বলে মুখ ফুলিয়ে কেমন হাঁড়ি করে রেখেছে। মা হয়ে গেছি তাই সন্তানকে বারণ করছি, কিন্তু এই একই কাজ কিন্তু আমিও করেছি। দল বেঁধে যখন স্কুল থেকে ফিরতাম আর খুব বৃষ্টি হতো, যে কোনো মাঠে ঘাটে জল জমেই যেত, আমরা সেই জলে নেভে রীতিমতো লাফাঝাফা করে স্কুল ড্রেস ভিজিয়ে তবে বাড়ি ফিরতাম। তারপর বাড়ি এসে মায়ের বকুনি তো ফ্রি ছিল। তবে এখন সুযোগ পেলেও আর নিজেকে সুস্থ রাখার জন্য বৃষ্টিতে ভিজি না, কারণ আমাদের মায়েদের তো অসুস্থ হলে চলবে না, নিজের কথা না হলেও সবার কথা ভেবে সুস্থ থাকতে হবে।